আপনারা থাম্বনেলে অবশ্যই দেখেছেন যে আমি বলেছি নামমাত্র খরচে আপনাদের একটা সুন্দর মন্দির দর্শন করাবো। আপনারা যে কোনো জায়গা থেকে বনগাঁ লাইনের বিশ্বরপাড়া এই প্ল্যাটফর্মটিতে নামবেন। ২ নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনে দেখবেন অটো স্ট্যান্ড আছে। অটো স্ট্যান্ড থেকে যেখানে লেলিনগড়ের অটো যায় সেই অটোতে আপনারা উঠবেন। উঠে একদম শেষ প্রান্তে নেমে ওখান থেকে টালিভাটা হনুমান মন্দির এই কথা বললে যে কেউ আপনাকে দেখিয়ে দেবে এই মন্দিরটুকু। আপনারা সামান্য অটো থেকে নেমে সামান্য দূর হেঁটে এলেই এই শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম এটা দেখতে পাবেন। এই হচ্ছে তরুণ দ্বার। আপনারা এখান থেকে কিছুটা সামনে এই কংক্রিটের রাস্তা দিয়ে হেঁটে গেলেই আপনারা মন্দিরের আপনারা ঠিক এরকম জায়গা থেকে এলে একটা গেট দেখতে পাবেন। মন্দির অবশ্য জুতো নিয়ে প্রবেশ একদমই নিষেধ। তার একটি বোর্ডও রয়েছে। দেওয়ালে বিভিন্ন কৃষ্ণের বিভিন্ন ছবিগুলো আপনার প্রকাশ করা আছে। আপনাদের মন্দিরের গেটের দিকে আস্তে আস্তে আমরা নিয়ে যাব। আপনাদের বলেছিলাম খুব স্বল্প খরচে নিরিবিলি এক শান্ত আশ্রম। এই আশ্রমের গেট উপরেই একটি সুন্দর কৃষ্ণের এদিকে বাবা ভোলেনাথের বিভিন্ন ছবি এই দেওয়ালে লাগানো আছে। ঠিক মন্দিরে ঢোকার ঠিক আগে এই একটি গেট আছে। গেটের দুপাশে দুটি সুন্দর মূর্তি স্থাপন করা আছে। আমরা চলুন ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করি। মন্দিরের বাদিকে একটি রাধা গোবিন্দ মন্দির আছে। এখনো সেই অর্থে আমি একটু সকালেই হয়তো এসে পড়েছি, সেই অর্থে এখনো অবধি কোনো ভক্ত এখনো এখানে এসে পৌঁছায়নি। তো চলুন বাইরে থেকেই দেখানোর চেষ্টা করি। রাধা গোবিন্দ মন্দিরের ঠিক সামনে করা আছে। চলুন এবার আমরা মূল মন্দিরের দিকে এগিয়ে চলি। শান্ত নিরিবিলি পরিবেশ, একদম প্রকৃতির কোলে সুন্দর একটি মন্দির। মন্দিরের চূড়াতে হনুমানজি রাম লক্ষ্মণকে কাঁধে নিয়ে চলেছেন, সেই দৃশ্য
আপনারা এবং রামায়ণের বিভিন্ন উপাখ্যান মন্দিরের দুটো গম্বুজে সবসময় দেওয়া আছে। আমরা চলুন আস্তে আস্তে এই হনুমানজি মন্দিরের দিকে একটু এগিয়ে আপনাকে একটু দর্শন করাই। তো আমরা ধীরে ধীরে মন্দিরের একটু, এখানে হনুমানজির মূর্তি রয়েছে, আমরা এখানে রাম, সীতা এবং হনুমানজির মূর্তিকে দেখতে পাচ্ছি। এখানে শ্বেত পাথরের হনুমানজি বিরাজমান, সদা হাস্যময়ী রূপ নিয়ে তিনি আমাদের দাঁড়িয়ে আছেন। হনুমানজি ঠিক বাঁদিকে বাবা ভোলেনাথের লিঙ্গ রয়েছে, শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে এখানে। আর ঠিক ডান দিকে একটি মাতৃমূর্তি রয়েছে, আপনারা সেই মাতৃমূর্তিটা দর্শন করছেন। সদা হাস্যময়ী এই মাতৃমূর্তিতে একজন মেয়ের রূপ দেওয়া হয়েছে। এখানে এলে আপনাদের পুজো সামগ্রী কিছু আনতে হবে না। এই মন্দিরেরই নিজস্ব পুজো সামগ্রীর দোকান রয়েছে এখানে, যদিও এটি এখন বন্ধ রয়েছে। তার পাশে থেকেই সুন্দর একটি সুসজ্জিত বাগান, যেখানে প্রচুর প্রাকৃতিক গাছ, ফুলে ফুলে ভরে আছে। সেই বাগানটি আমরা আপনাদের দেখাচ্ছি। এরপরে যেখানটায় নিয়ে যাব সেই জায়গাটি হচ্ছে, এর পাশেই একটা সুন্দর ঝিল আছে। ঝিলের পরে বাদিকেই দেখাচ্ছি, একটু অপেক্ষা করুন। আমরা সুন্দর একটি ভোলেনাথের মন্দিরও আছে। এই ঝিলের ঠিক উপরেই আমরা সুন্দর আরেকটি মূর্তি দেখতে পাবো, যেখানে নারায়ণ, গরুর, ভোলেনাথ, মা লক্ষ্মী সবাইকে একই ফ্রেমে নিয়ে আসা হয়েছে। আপনারা এখানে এলে মনে হয় এই ঝিলে স্নান করবেন, তাহলেও করতে পারেন। বাঁধানো সিঁড়ি রয়েছে এই ঝিলের। চলুন এবার আমরা ভোলেনাথের মন্দিরে যাই। এখানে বাবা ভোলেনাথ নন্দীকে সঙ্গে রেখে সুন্দর বসে আছেন। তারপরেই আমরা একটু ভোলেনাথের মন্দিরে যাব, যেখানে সতীর দেহত্যাগের পরে সতীকে নিয়ে বাবা ভোলেনাথ কাঁধে নিয়ে যে তাণ্ডব নৃত্য করেছিলেন, তারই একটি প্রতিকৃতি এখানে করা আছে। চলুন আমরা ভোলেনাথের মন্দির দর্শন করি। এখানে বাবা ভোলেনাথ এর সুন্দর মূর্তি রয়েছে।
মা গৌরীকে সঙ্গে নিয়ে আপনার মন ভরবেই, এটুকু কথা দিতে পারি। ভোলানাথের মন্দির থেকে নেমে এলেই আপনি ডান দিকে সপ্ত ঋষিকে নিয়ে বাবা ভোলেনাথ বসে আছেন, সেই প্রতীকটিও আপনারা এখানেই দেখতে পাবেন। একটি মন মুগ্ধকর আধ্যাত্মিক পরিবেশে আপনাকে অবশ্যই নিয়ে যাবে, এটুকু কথা দিতে পারি। ইতিমধ্যেই আমারই খুব পরিচিত এবং এইখানকার একজন আধ্যাত্মিক মানুষ গৌরাঙ্গ সাহা, জনপ্রতিনিধি এবং সভাপতি, হ্যাঁ, এবং জনপ্রতিনিধি এবং এই মন্দিরের সভাপতি। তাকে পেয়েছি। তার মুখেতে এই মন্দিরের ছোট ইতিহাস বা ছোট কথা, বা আপনারা কখন আসবেন, কিভাবে আসবেন, আপনাদের কি অসুবিধা তার মুখ থেকে আমরা শুনতে পাবো। গৌরাঙ্গদা, বলো। বলছি, আমাদের এই মন্দিরটা তপন রায়, সে ব্যক্তি নিজেই তার জমিতে মন্দিরটা গড়ে তুলেছে আস্তে আস্তে ধীরে ধীরে। মোটামুটি 20 বছর লেগেছে এই মন্দিরটা গড়তে। এখন আজকে 4 বছর এটাকে উদ্বোধন হয়েছে। বাৎসরিক অনুষ্ঠান হয় ফেব্রুয়ারির 2 তারিখ। ফেব্রুয়ারির 2 তারিখ থেকে ফেব্রুয়ারি 5 তারিখ পর্যন্ত বাৎসরিক অনুষ্ঠান হয়। যান্ত্রিক কারণে দাদার সম্পূর্ণ বক্তব্য আমরা শোনাতে পারলাম। আপনাদের থাম্বনেলে অবশ্যই দেখেছেন যে আমাদের ঘরে কোথায় আয়না রাখা উচিত বা উচিত নয়। খুব বেশি সময় নেব না, সামান্য সময় নেব। প্রথমেই বলি, আয়না হচ্ছে আমাদের প্রতিবিম্ব, মানে আমাদের সমস্ত কিছুই রিফ্লেক্ট করে আয়না। তো আপনি যদি আয়নার সামনে দাঁড়িয়ে পজিটিভ চিন্তা করেন, আপনাকে আয়না বহুগুণ পজিটিভ আপনাকে রিফ্লেক্ট করবে। যদি নেগেটিভ চিন্তা করেন, অবশ্যই বহুগুণ নেগেটিভ আপনাকে রিফ্লেক্ট করবে। এবার মূল আলোচনায় আসি। ঘরে কখনোই ভাঙা আয়না রাখবেন না। ঘরে কখনোই ভাঙা আয়না রাখবেন না। প্রথম শর্ত, প্রথম কথা, আয়না নিয়ে প্রথম কথা বলতে গেলেই এটা, যে ঘরে কখনো ভাঙা আয়না রাখবেন না। এতে প্রচন্ড আপনার ক্ষতি হবে। আর আপনাদের শোয়ার ঘরে আয়না না রাখতে পারলেই ভালো। যদি সেখানে রাখতেই হয়, তাহলে রাত্রে শোবার সময় সেই আয়নাটিকে ঢাকার পর্দা দিয়ে ঢাকার ব্যবস্থা করবেন। কারণ আয়নাতে যদি যে ব্যক্তি বা যাদের দেখা যায় শোয়া অবস্থায়, আয়না কিন্তু নেগেটিভ এনার্জি অবশ্যই দিতে শুরু করে। এতে আপনার শারীরিক ক্ষতি সম্ভাবনাই বেশি থাকে। এবার আমরা বাথরুমে আয়না লাগাই। বাথরুমে কখনোই আপনার পশ্চিম দিক এবং দক্ষিণ দিকে আয়না লাগাবেন না। বাথরুমে পশ্চিম অথবা দক্ষিণ দিকে আয়না লাগাবেন না। আয়না যদি লাগাতে হয় পূর্ব অথবা উত্তর দিক করে লাগাবেন, তাতে আপনাদের ভালো হবে। এবার আসি ঘরে। ঘরে ওই একই জিনিস, কখনোই পশ্চিম এবং দক্ষিণ দিক, যেটা জমের দিক, সেদিকে আয়না রাখবেন না। আপনি উত্তর দিকে রাখলে সবচেয়ে শুভ হয়। যদি না পারেন, আপনি পূর্ব দিকে রাখতে পারেন। সকালে ঘুমের থেকে উঠে কখনো আয়নায় নিজের মুখ দেখবেন না, কারণ সারা রাত আয়না আমাদের ঘরের নেগেটিভ ভাইব্রেশন শোষণ করে। যদি আপনি সকালবেলা ঠিক একদম ঘুমের থেকে উঠেই আপনি আয়নায় মুখ দেখেন, তাহলে কিন্তু আপনি সেই নেগেটিভ এনার্জিটা অনেকটা অংশ আপনার উপরে আয়না দিয়ে দেবে। এটা মাথায় রাখবেন। আবারও জয় গুরু, জয় মা তারা।